প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছি অথবা যারা এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা আছি তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের আলোচনা নিয়ে। দ্বিতীয় অধ্যায়টা খুবই ছোট এবং আমরা বলতে পারি এটা সৃজনশীলের জন্য ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এখান থেকে বিগত যত বোর্ড তুমি দেখবে প্রত্যেকটা বোর্ডে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা এখান থেকে পড়তে পারি। তো সেই রকম বিগত সালের বোর্ড প্রশ্ন এবং এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসতে পারে সেই আলোচনা নিয়েই থাকছে আজকের ক্লাসটি। সো আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম পর্ব নিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব। এখানে আমরা টপিকটা দেখতে পাচ্ছি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে খণ্ড সেটাই হচ্ছে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, এবং অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের মধ্যে কিন্তু অনেকগুলো উৎসই আছে। তো প্রত্যেকটা উৎস থেকে কি কি প্রশ্ন, কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো আজকের পর্বে আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল বা মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বন্ড, ডিবেঞ্চার, শেয়ার ক্রয় এবং শেয়ার বিক্রয়। দেখো এখানে যেহেতু বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি, আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা, সাধারণত একটা কোম্পানি, এবং এই কোম্পানি মূলত প্রত্যেকের কাছে, প্রত্যেকটা জনগণের কাছেই চাইলে শেয়ার বিক্রি করতে পারে, এবং এই কোম্পানিটা যখন শেয়ার বিক্রি করে তার এই শেয়ার বিক্রয় থেকে টাকাটা তুলেই কিন্তু সে তার কোম্পানিটা মূলত চালায়। তাই আমরা বলতে পারি যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রয় এটা হচ্ছে তার মূলধন সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ উৎস, এবং যখন সে শেয়ার বিক্রি করে সেই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সেটাকে আমরা অভ্যন্তরীণ উৎসের মধ্যে ফেলতে পারি। কারণ হলো শেয়ার বিক্রয় থেকে যে মূলধনটা পাচ্ছ এই মূলধনটাই কিন্তু তোমার ব্যবসার ভেতরের অন্তর্ভুক্ত বিষয়, এবং ব্যবসার ভেতরে তুমি যা যা কাজ করবে, যা যা অর্থ সংগ্রহ করবে প্রত্যেকটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ উৎস। তাই এখানে এই যে শেয়ার বিক্রয় এটাও কিন্তু আমাদের অভ্যন্তরীণ উৎস। তারপর চলে যাচ্ছি 2 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যা যা কাজ করি প্রত্যেকটা কাজেরই মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। ঠিক তেমনিভাবে আমরা যখন তহবিল বিনিয়োগ করব সেই তহবিল বিনিয়োগের ক্ষেত্রেও মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তাহলে দেখো এখানে আমরা যে 2 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি, 2 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে তো মুনাফা অর্জন করা। আমরা এভাবেও মনে রাখতে পারি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যা যা কাজ করতে হবে। তুমি যখন ব্যাংকিং পড়বে ব্যাংকিংয়েও দেখবে ব্যাংকিংয়ের প্রত্যেকটা কাজের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আবার আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানের কথা পড়ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। তাই যদি আমরা তহবিলও বিনিয়োগ করি সেক্ষেত্রেও তার অবশ্যই মূল উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা। এরপর চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্ন। সাময়িক সময়ের জন্য অর্থায়নের উৎস হলো, সাময়িক সময় মানে হচ্ছে অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য। যদি আমরা কিছু সময়ের জন্য আমাদের মূলধন সংগ্রহ করতে চাই বা অর্থায়ন করতে চাই সেক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো উৎস হতে পারে? দেখো প্রথমে বলছে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, অর্থাৎ আমরা ক্রেতার কাছ থেকে, যে আমাদের কাছ থেকে কিনলো তার কাছ থেকে আমরা অ্যাডভান্স নিতে পারি, এবং অ্যাডভান্স নেওয়া এটা কিন্তু আমরা সবাই চিনে থাকি এবং সবাই প্রায় অ্যাডভান্সের সাথে পরিচিত। তাহলে দেখো এই অ্যাডভান্স নেওয়া এবং অগ্রিম গ্রহণ এই দুইটা কিন্তু একই কথা। তাহলে এটাকে আমরা বলতে পারি যে অ্যাডভান্স নেওয়ার যে কাজটা সেটা হচ্ছে আমাদের ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। তারপর মজুত পণ্য বন্ধকীকরণ, তার মানে হচ্ছে তোমার কাছে যতটুকু মজুত পণ্য আছে সেই মজুত পণ্যটা চাইলে তুমি আরেকজনের কাছে বন্ধক দিয়ে সেই বন্ধকের বিনিময়ে টাকা নিয়ে আসতে পারো। এটা কিন্তু অল্প সময়ের জন্যই, তুমি কিন্তু লং টার্ম এটা ইউজ করতে পারবে না, খুবই অল্প সময়ের জন্য। যেমন ধরো 1 মাস বা সর্বোচ্চ হলে
3 মাস, এর চেয়ে বেশি সাধারণত কেউ কিন্তু বন্ধক দেয় না। তাহলে দেখো এই 1 মাস বা 2 মাসের জন্য তুমি যখন বন্ধক দিবে, বন্ধক দিয়ে যখন টাকা নিয়ে আসবে, সেটাও কিন্তু স্বল্প সময়ের জন্যই হলো। আবার দেখো গ্রাম্য মহাজন, সাধারণত গ্রামে যারা মহাজন ব্যক্তিরা থাকে বা একটু যারা ধনশালী ব্যক্তিরা থাকে, তারা কি করে দৈনিক ভিত্তিতে অথবা মাসিক ভিত্তিতে অথবা সাপ্তাহিক ভিত্তিতে সাধারণত কি করে থাকে, ঋণ দিয়ে থাকে। তাহলে দেখো এখানে দৈনিক, মাসিক, সাপ্তাহিক প্রত্যেকটাই কিন্তু অল্প সময়ের জন্য, তাই আমরা এটাকেও বলতে পারি সাময়িক সময়ের জন্য অর্থায়ন। তাহলে দেখো এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এইখানে অ্যান্সারটা কিন্তু প্রত্যেকটা অপশনই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে যাই 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি থেকে সঞ্চিত তহবিল গঠন করা যায়? কোনটি থেকে সঞ্চিতি তহবিল গঠন করা যায়? দেখো সঞ্চিতি তহবিল আমরা সাধারণত অবন্টিত মুনাফা থেকেই তৈরি করি, এবং আমরা বইয়ের মধ্যে দেখব অবন্টিত মুনাফার সাথেই কিন্তু লেখা আছে সঞ্চিতি তহবিল, অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। অবন্টিত মুনাফা মানে কি, যখন তোমার মুনাফা হলো কিন্তু সেই মুনাফাটা তুমি শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করলে না, আলাদাভাবে রেখে দিলে, সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। এখন এই যে আলাদাভাবে সরিয়ে রাখলে, এটা দিয়ে যখন একটা তহবিল গঠন করবে সেটাকেই বলা হবে সঞ্চিতি তহবিল। যেহেতু সঞ্চয় করে রেখে সঞ্চিতি তহবিলটা গঠন করছো, তাই এটার নাম হয় সঞ্চিতি তহবিল। তাহলে এটার অ্যান্সার হবে 4 নাম্বার অপশন, অবন্টিত মুনাফা। 5 নাম্বার প্রশ্ন, অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? আমরা যত ধরনের শেয়ারই বিক্রয় করি না কেন, প্রত্যেকটা শেয়ার বিক্রয় একটা অভ্যন্তরীণ তহবিল। কারণ কি দেখো একদম শুরুতেই কিন্তু আমরা বলেছি যে শেয়ার বিক্রয় করা, এটা যেহেতু তোমার অভ্যন্তরীণ একটা বিষয়, এবং এটা বিক্রি করে যখন তুমি মূলধন সংগ্রহ করছো সেটাও তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা বিষয়। তাই মূলধন রিলেটেড এবং শেয়ার বিক্রয় রিলেটেড যা যা লেনদেন তোমার হবে প্রত্যেকটাই হচ্ছে অভ্যন্তরীণ তহবিলের অন্তর্ভুক্ত। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস? এই যে মুনাফা ভিত্তিক, মূলধন ভিত্তিক, এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বিগত সালের বোর্ডে আমরা বেশি পরিমাণে দেখি। তাহলে দেখো মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, মুনাফা ভিত্তিক মানে যে অভ্যন্তরীণ উৎসটা সাধারণত মুনাফার মাধ্যমে তৈরি হয়, প্রতিষ্ঠানের মুনাফা থেকে যেটা তৈরি হয় সেটা সাধারণত মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে এটার সাথে অবশ্যই মুনাফা রিলেটেড কোনো একটা কথা থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে কি অবন্টিত মুনাফা। কারণ দেখো শুধুমাত্র এই অবন্টিত মুনাফা, এই অ্যান্সারটার সাথেই কিন্তু মুনাফা কথাটা জড়িত আছে, আর বাকিগুলোর সাথে কিন্তু মুনাফা কথাটা জড়িত নেই। তাই আমরা বলতে পারি অবন্টিত মুনাফা এটা আমাদের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, এবং এটা অভ্যন্তরীণ উৎসই হবে। কারণ হলো মুনাফা তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা বিষয়, তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিচালনার মাধ্যমেই কিন্তু তুমি মুনাফাটা অর্জন করতে পারো, এবং মুনাফা অবশ্যই তোমার প্রতিষ্ঠানের ভেতরেই থাকে, প্রতিষ্ঠান থেকে বাইরে যায় না। সো এর জন্য এই অবন্টিত মুনাফা অভ্যন্তরীণ উৎস। তারপর চলে যায় পরবর্তী প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রি করে? পাবলিক লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রি করে? একদম শুরুতেই আমি বলেছিলাম পাবলিক লিমিটেড কোম্পানি যে কোনো ব্যক্তির কাছে, যে কোনো পাবলিকের কাছে চাইলে শেয়ার বিক্রি করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এটার অ্যান্সারটা হবে কি সাধারণ জনগণের কাছে। যে কোনো ব্যক্তি চাইলে এটা ক্রয় করতে পারে, যদি সে 18 বছরের বেশি হয়, মানে পূর্ণবয়স্ক হয়, তাহলে সে ক্রয় করতে পারবে, এবং তার যদি সাধারণত একটা দেশের নাগরিকত্ব থাকে তাহলে সে ক্রয় করতে পারবে। এই দুইটাই সাধারণত ক্রাইটেরিয়া। এছাড়া যে কোনো ব্যক্তির কাছে, একটা দেশের যে কোনো জনগণের কাছে পাবলিক লিমিটেড কোম্পানিরা চাইলে শেয়ার বিক্রি করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে সাধারণ জনগণের কাছে। তারপর চলে যাচ্ছে 8 নম্বর প্রশ্ন। এখানে দেখো বলা হচ্ছে মূলধন ভিত্তিক অভ্যন্তরীণ উৎস সমূহ হলো। মূলধন ভিত্তিক যেহেতু বলা হয়েছে, তার মানে
এই উৎসের সাথে অবশ্যই মূলধন রিলেটেড থাকবে। মূলধন ভিত্তিক উৎসের মধ্যে দুইটাই আছে আমাদের বইয়ের মধ্যে, দেখবে একটা হচ্ছে শেয়ার বা শেয়ার বিক্রয় বলতে পারো, আরেকটা হচ্ছে মালিকের মূলধন। একটা হলো শেয়ার, আরেকটা হচ্ছে মালিকের মূলধন। আর এই যে এখানে মুনাফা কথাটা লেখা আছে, আমরা কিন্তু একটু আগেই পড়েছি, মুনাফা কথাটা লেখা থাকলে সেটা আমরা মুনাফা ভিত্তিক উৎসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে শেয়ার এবং মালিকের মূলধন, কারণ এই দুইটার সাথেই দেখো আমাদের মূলধন জড়িত আছে। শেয়ার অবশ্যই আমাদের মূলধনের একটা পার্ট, আবার মালিক যখন মূলধন ইনভেস্ট করবে সেটাও কিন্তু আমাদের অবশ্যই মূলধনেরই পার্ট। তাহলে এই দুইটা মিলেই সাধারণত আমাদের মূলধন ভিত্তিক অভ্যন্তরীণ উৎসটা হবে। এছাড়া মুনাফা ভিত্তিক উৎসটা কিন্তু এই মূলধনের মধ্যে আসবে না। মুনাফা আলাদা একটা পার্ট, আবার মূলধন কিন্তু আলাদা একটা পার্ট। তারপর আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। একটি কোম্পানি কেমন করে মূলত তহবিল সংগ্রহ করে? একটি কোম্পানির কথা বলছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, কোম্পানি কেমন করে মূলত তহবিল সংগ্রহ করে। মূলত যদি আমরা বলতে পারি বা এখানে যদি বলতে পারি যে মেইন কোনটা তহবিলের উৎস, তাহলে আমরা বলবো শেয়ার বিক্রি। কারণ একটা কোম্পানি তৈরি হয় শেয়ার বিক্রির মাধ্যমে, বা তার মূল যে মূলধনটা সেটা সে সংগ্রহ করে শেয়ার বিক্রির মাধ্যমে। সে যত বেশি শেয়ার বিক্রি করতে পারবে তত বেশি তার মূলধনটা সংগ্রহ করতে পারবে। তাই শেয়ার বিক্রি হচ্ছে একটা কোম্পানির জন্য মূলত তহবিল সংগ্রহের উৎস। 10 নম্বর প্রশ্ন, এবিসি লিমিটেড শেয়ার বিক্রয়ের মাধ্যমে 1 কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। 1 কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এবিসি লিমিটেডের ধরন কোনটি? দেখো এখানে বলছে এবিসি লিমিটেড শেয়ার বিক্রয়ের মাধ্যমে, অর্থাৎ যে কোনো ব্যক্তির কাছে শেয়ার বিক্রির মাধ্যমে সে মূলধনটা সংগ্রহ করতে চাচ্ছে। তাহলে এখানে এবিসি লিমিটেড হবে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি একমাত্র যে কোনো ব্যক্তির কাছে, যে কোনো জনগণের কাছে চাইলে শেয়ারটা বিক্রি করতে পারে। তারপর চলে যাচ্ছি 11 নং প্রশ্ন, মুনাফার অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কি বলে? মুনাফার অংশ আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করলাম না, আলাদাভাবে সেটা ভবিষ্যতের জন্য রেখে দিলাম, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সাধারণত বলে থাকি অবন্টিত মুনাফা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে বা এই যে এখানে যে অপশনগুলো আছে সেটার মধ্যে কিন্তু অবন্টিত মুনাফা নেই। আমাদের অবন্টিত মুনাফার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সঞ্চিতি তহবিল। তাহলে এখন আমরা সঞ্চিতি রিলেটেড কোন একটা খুঁজবো। তাহলে দেখো সাধারণ সঞ্চিতি, এই যে সাধারণ সঞ্চিতিকেই কিন্তু আমরা সঞ্চিতি তহবিল বলে থাকি। তাহলে সঞ্চিতি তহবিল, সাধারণ সঞ্চিতি সেম জিনিস। তাহলে এটার অ্যান্সার হবে কি? দেখো অ্যান্সার হবে সাধারণ সঞ্চিতি। তারপর চলে যাচ্ছি 12 নং প্রশ্ন, একটি প্রতিষ্ঠান 2022 সালে 3 লক্ষ টাকা নিট মুনাফা করে, মানে তার নিট মুনাফা টোটাল এসেছে 3 লক্ষ টাকা। 70,000 টাকা লভ্যাংশ ঘোষণা করলে সঞ্চিতি তহবিল কত টাকা যোগ হবে? দেখো সঞ্চিতি তহবিলটা মানে কি? তোমার মূলধন মুনাফা থেকে যতটুকু তুমি লভ্যাংশ বা মুনাফা যতটুকু বন্টন করবে, সেটা করার পরে বাকি যে অংশটা থাকবে সেটাই হচ্ছে সঞ্চিতি তহবিল। তাহলে দেখো তোমার টোটাল মুনাফা ছিল 3 লক্ষ টাকা। এখন এখান থেকে তুমি যেহেতু লভ্যাংশ দিচ্ছ 70,000 টাকা, তাহলে 3 লক্ষ টাকা থেকে 70,000 টাকা মাইনাস করলে আমরা পেয়ে যাই কত? 2,30,000 টাকা। তাহলে এই 2,30,000 টাকা এটাই হলো আমার সঞ্চিতি তহবিল। ঠিক আছে, তাহলে সঞ্চিতি তহবিল দাঁড়াচ্ছে 2,30,000 টাকা। খুবই ইজি, এখানে আমাদের নিট মুনাফা 3 লক্ষ টাকা। এখন পুরোটাই তো আমরা আর বন্টন করে দিব না, কিছু অংশ বন্টন করব, কিছু অংশ সঞ্চিতি তহবিলে রেখে দিব। তাহলে বন্টন করছি লভ্যাংশ যতটুকু ঠিক ততটুকু, লভ্যাংশ হিসেবে আমরা দিচ্ছি 70,000 টাকা। তাহলে এটাই আমরা বন্টন করে দিব।
এখন নিট মুনাফা থেকে বন্টনের অংশটা মাইনাস করলে আমরা পেয়ে যাব আমাদের অবন্টিত মুনাফাটা কতটুকু বা সঞ্চিতি তহবিলটা কতটুকু হবে। তাহলে এখানে 2,30,000 টাকা হলো আমাদের সঞ্চিতি তহবিল। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অভ্যন্তরীণ উৎস কোনটি? অভ্যন্তরীণ উৎসটা সাধারণত কি হয়? মূলধন হয় এবং মুনাফা রিলেটেড হয়। এবং মূলধন রিলেটেডের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেয়ার মূলধন আর একটা হচ্ছে মালিকের মূলধন। আর যদি আমরা মুনাফার মধ্যে চলে যাই তাহলে আছে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং আরেকটা হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি। তিনটাই মুনাফা রিলেটেড এবং তিনটাই মুনাফা থেকেই সৃষ্টি করা হয়। তাই এই কয়েকটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। সো দেখো এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ক নাম্বার অপশন, অবন্টিত মুনাফা। কারণ অবন্টিত মুনাফা আমাদের মুনাফার একটা অংশ এবং এটা আমরা সাধারণত মুনাফার থেকেই সরিয়ে রাখি। তারপর চলে যাচ্ছি 14 নাম্বার প্রশ্ন, মালিক পক্ষ প্রতিষ্ঠানে অর্থ সরবরাহ করলে তাকে কি বলে? মালিক পক্ষ প্রতিষ্ঠানে অর্থ সরবরাহ করলে অর্থাৎ মালিক নিজে যখন মূলধন ইনভেস্ট করে, এই কথাটা দ্বারা কিন্তু সেটাই বোঝানো হয়েছে। মালিক যখন একটা প্রতিষ্ঠানে মূলধন ইনভেস্ট করে বা মূলধন দেয় সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ তহবিল। কারণ অভ্যন্তরীণ বলতে আমরা প্রতিষ্ঠানের একদম সম্পূর্ণ ভেতরের বিষয় বা শুধুমাত্র প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়টাকে বুঝে থাকি এবং মালিকের মূলধন এটাও কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। তাই এখানে অভ্যন্তরীণ মুনাফা বা অভ্যন্তরীণ তহবিল বলতে আমরা সাধারণত মালিক পক্ষ প্রতিষ্ঠানে যতটুকু অর্থ সরবরাহ করে বা যতটুকু বিনিয়োগ করে সেটাকে আমরা বুঝে থাকি। এরপর চলে যাচ্ছি 15 নাম্বার প্রশ্ন, কোনো বছর অপ্রতুল হলে সে বছর কোম্পানি ব্যবহার করতে পারে। অপ্রতুল মানে পর্যাপ্ত পরিমাণ না হলে, অপ্রতুল মানে প্রচুর পরিমাণ না হলে। এখানে আমাদের অপ্রতুল বলতে মুনাফার অংশটাকে বোঝানো হয়েছে। মুনাফা যদি কোনো কারণে অপ্রতুল না হয় অর্থাৎ প্রচুর পরিমাণে আছে বা যতটুকু চেয়েছিলাম ততটুকু পরিমাণে হয়েছে এরকম যদি না হয় তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা সাধারণত লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যবহার করি। এটা আমাদের বইয়ের মধ্যে একদম সরাসরিভাবে লভ্যাংশ সমতাকরণ তহবিলের মধ্যে লাইনটাই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নে বলছে পাবলিক লিমিটেড কোম্পানি মূলত মূলধন সংগ্রহের জন্য, পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করতে পারে? পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করতে পারে? দেখো সাধারণ শেয়ার, এটা অফকোর্স আমাদের মূলধনের একটা পার্ট এবং সাধারণ শেয়ার বিক্রি করেই মূলত মূলধনটা সংগ্রহ করা হয়। পরবর্তীতে রাইট শেয়ার, এটাও কিন্তু আমাদের মূলধনের একটা পার্ট। কারণ কি দেখো রাইট শেয়ার হচ্ছে সাধারণত যারা পুরাতন শেয়ার মালিক তাদের কাছে আবার পুনরায় শেয়ার বিক্রি করা, তাহলে এটাও আমাদের মূলধনের একটা অংশ। তাহলে দেখো মূলত একটা কোম্পানি কিন্তু বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে না। বোনাস শেয়ারটা সাধারণত ইমার্জেন্সি কিছু কেসে দেওয়া হয় এক্সট্রা, ওই লভ্যাংশের বোনাস হিসেবে বা লভ্যাংশ যেটা নগদে দেওয়া যাচ্ছে না সেটার বোনাস হিসেবে আমরা সাধারণত এই বোনাস শেয়ারটা দিয়ে থাকি। সো এই জন্য দেখো বোনাস শেয়ার কিন্তু আমাদের মূলধন সংগ্রহের অংশ না এবং বোনাস শেয়ার দিলে আমরা সাধারণত মূলধন বা টাকাও পাই না, উল্টা আমাদের আরো লস হয়ে যায়, কিছু টাকা লস হয়ে যায়। সো সেই জন্য আমরা মূলধন সংগ্রহ করতে ব্যবহার করি কি? সাধারণ শেয়ার এবং রাইট শেয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 1 এবং 3। তারপর দেখো চলে যাচ্ছি 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল রাখার উদ্দেশ্য কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। লভ্যাংশ সমতাকরণ তহবিল রাখার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা, তারপর বলা হচ্ছে লভ্যাংশ প্রদানে ধারাবাহিকতা রক্ষা করা এবং দায় পরিশোধ ক্ষমতা বৃদ্ধি করা। লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে দায় পরিশোধের কোনো সম্পর্কই নেই, তাই এখানে আমরা এটাকে অ্যান্সার বলতে পারি না। তবে যেটা অ্যান্সার বলতে পারি সেটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে প্রতিষ্ঠানের সুনাম জড়িত থাকে। যখন আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিল রাখতে পারি
এই লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে আমরা নিয়মিত লভ্যাংশ প্রদান করতে পারি। এবং একটা প্রতিষ্ঠান যখন নিয়মিত লভ্যাংশ প্রদান করে তখন তার সুনাম আস্তে আস্তে আরো বৃদ্ধি পায় এবং প্রত্যেকে আরো বেশি পরিমাণ শেয়ার ক্রয় করার আগ্রহ রাখে। তাই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে লভ্যাংশ সমতাকরণ তহবিল রাখতে হবে এবং সেখান থেকে নিয়মিত লভ্যাংশ প্রদান করতে হবে। তারপর দ্বিতীয়ত বলছে লভ্যাংশ প্রদানে ধারাবাহিকতা রক্ষা। মাত্র আমি যে কথাটা বললাম সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে একবার তুমি লভ্যাংশ দিলে তার পরের বছর দিলে না, এখানে কিন্তু একটা সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল, ব্রেক হয়ে গেল। তাই একটা প্রতিষ্ঠানে রেগুলার তুমি যে চলমানভাবে সবাইকে লভ্যাংশ দিচ্ছ, সবাই যে নিয়মিত লভ্যাংশ পাচ্ছে, এটা যদি তুমি মেনটেন করতে চাও তাহলে তোমার এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটা দরকার। তাই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং মোস্ট ইম্পর্টেন্টলি লভ্যাংশ প্রদানে ধারাবাহিকতা রক্ষা করতে তোমার এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটা প্রয়োজন। এরপর আমরা একটা উদ্দীপক দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি করিম সাহেব সম্প্রতি কাপড়ের ব্যবসায় সম্প্রসারণের জন্য তার প্রবাসী ভাইয়ের কাছ থেকে 1,50,000 টাকা ঋণ নেন। এছাড়া প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে 3 বছরের জন্য একটি মিনি ট্রাক লাগবে যার মূল্য 10 লাখ টাকা, যা ক্রয় করা তার পক্ষে সম্ভব নয়। তিনি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে মাসিক অর্থ পরিশোধের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ট্রাক ব্যবহার করেন। আচ্ছা, 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো 18 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত অর্থায়নের উৎস হচ্ছে অভ্যন্তরীণ, বৈদেশিক, বহিস্থ। এখানে দেখো যেহেতু আমরা দেখলাম যে সে প্রথমে কি করেছে, সে প্রথমে কাপড়ের ব্যবসাটাকে আরো বাড়ানোর জন্য তার ভাইয়ের কাছ থেকে 1,50,000 টাকা ঋণ নেয় এবং ঋণ নিয়ে সেই ঋণের টাকাটা দিয়ে তার মূলধনটা বাড়িয়ে দেয়, অর্থাৎ মূলধন বা ব্যবসা সম্প্রসারণ করে ফেলে। তারপর দেখো তারপরে আবার বলছে যে তার ব্যবসার প্রয়োজনে সে আলাদা একটা ট্রাকের ব্যবস্থা করে। তাহলে ট্রাকের ব্যবস্থাটা আমরা রাখি। প্রথমে যে অর্থায়নের উৎসটা করেছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়কে বাড়ানোর জন্য সে প্রবাসী ভাইয়ের কাছ থেকে ঋণ নেয়। এখন দেখো প্রবাসী ভাই এটা কিন্তু কোনো বাইরের প্রতিষ্ঠান নয়, এটা তার নিজের ভাইয়ের কাছ থেকে সে মূলধন সংগ্রহ করে বা ঋণ করে তারপর সেটা মূলধন হিসেবে ব্যবহার করেছে। এটাকে আমরা মালিকের নিজস্ব মূলধনের সাথেই ধরতে পারি, কারণ দেখো এখানে প্রবাসী যে ভাই সে কিন্তু কোনো আলাদা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয় বা সে কোনো প্রতিষ্ঠান নয়। তাই যদি আমরা প্রতিষ্ঠানের বলতে পারতাম তখন সেটা বহিস্থ উৎস হতো। যেহেতু সে কোনো আলাদা প্রতিষ্ঠান নয়, সে হচ্ছে মালিকেরই ভাই, তাই এই উৎসটাকে আমরা বলতে পারি অভ্যন্তরীণ উৎস। এবং যেহেতু প্রবাসী ভাইয়ের কথা বলা হয়েছে সো এটা কিন্তু বৈদেশিক একটা অর্থায়ন আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা বহিস্থ হবে না। অনেকের কাছে মনে হতে পারে এটা কেন বহিস্থ হলো না, এটা তো বাইরের থেকেই আসছে, অথবা এটা তো ঋণ নেওয়া হয়েছে। সাধারণত আমরা জানি ঋণ নিলে আমরা সেটাকে বহিস্থ উৎস বলি, কিন্তু সেটা যদি কোনো আলাদা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে তখন সেটাকে আমরা বহিস্থ উৎস বলতে পারি। এখানে যেহেতু তার নিজের ভাইয়ের কাছ থেকেই সে মূলধনটা সংগ্রহ করেছে, সে কোনো আলাদা প্রতিষ্ঠান নয়, তাই এটাকে আমরা বহিস্থ উৎস বলবো না, এটাকে আমরা অভ্যন্তরীণ উৎস বলবো এবং বৈদেশিক উৎস বলবো। তারপর দেখো পরবর্তীতে আমরা দেখলাম যে তার একটা ট্রাক লাগবে এবং সে তার এই ট্রাকের জন্য কি করেছে, একটা প্রতিষ্ঠানের সাথে ডিল করে মাসিক একটা খরচ দেওয়ার মাধ্যমে সেটা ব্যবহার করছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের লিজিং এর একটা অন্তর্ভুক্ত বিষয়। তাহলে দেখো দীর্ঘমেয়াদী মূলধনের স্বল্পতার জন্য এটা যৌক্তিকতা হচ্ছে কিনা। আচ্ছা, ট্রাক ব্যবহারের উৎসটি বিবেচনা করার যৌক্তিকতা, তার মানে এই যে সে লিজিং এর মাধ্যমে ট্রাকটা ব্যবহার করছে এটা আদৌ তার জন্য যৌক্তিক কিনা সেটা এখানে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো দীর্ঘমেয়াদী মূলধনের জন্য এটা অবশ্যই যৌক্তিক, সে যেহেতু অনেক বছরের জন্য ট্রাকটা ব্যবহার করবে সেক্ষেত্রে এটা অবশ্যই যৌক্তিক, কারণ দীর্ঘমেয়াদী মূলধনের স্বল্পতা তার রয়েছে, তার কাছে এখন অনেকগুলো টাকা নেই, একটা ট্রাক কিনতে যতগুলো টাকা প্রয়োজন সেটা তার কাছে নেই।
সো তার জন্য অবশ্যই এটা ভালো। তারপর বলছে রক্ষণাবেক্ষণের ঝামেলা থেকে অব্যাহতি। সাধারণত লিজিং না হলে এই যে রক্ষণাবেক্ষণ করা, মেইনটেইন করা, এই ধরনের কোনো ঝামেলা সাধারণত পোহাতে হয় না, কারণ এটা তো তোমার নিজের না, এটা হচ্ছে অন্য একটা প্রতিষ্ঠানে। সো ওই কন্ডিশনগুলো মেইনটেইন করলেই হবে, আলাদাভাবে ওইটার কোনো কেয়ার, ওইটার কোনো খরচ তোমাকে পরিশোধ করতে হবে না। তারপর বলছে সুদ প্রদান থেকে অব্যাহতি। আমরা যদি ঋণ নেই, ঋণ নিলে আমাদের অনেক বড় একটা সুদ পরিশোধ করতে হয়। সো এখন দেখো, একটা ট্রাক কিনতে যতগুলো টাকা লাগবে, প্রায় 10 লাখ 20 লাখ টাকা লাগবে। এখন এই 10 লাখ 20 লাখ টাকা যদি আমরা ঋণ নেই, তাহলে এটা সুদ হবে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। ঠিক আছে, তাহলে এই যে তুমি 10 লাখ টাকার জন্য 1 লাখ টাকা প্রত্যেক বছর বছর বা মাসে মাসে যেটাই হোক পরিশোধ করছো, এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। সো সেখান থেকে আমরা অব্যাহতি মানে মুক্তি পাবো। তাহলে রক্ষণাবেক্ষণের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি, সুদ প্রদানের ঝামেলা থেকেও মুক্তি পাচ্ছি। এই প্রত্যেকটার জন্যই কিন্তু আমার লিজিং নেওয়াটা বেশি ভালো হবে বা যৌক্তিক হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল 19টা প্রশ্ন সলভ করলাম, প্রত্যেকটাই ছিল আমাদের অভ্যন্তরীণ উৎস রিলেটেড। দ্বিতীয় অধ্যায়ের অর্থায়নের অভ্যন্তরীণ উৎস রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখে নিলাম। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।